ধরেন আপনি আপনার বাসার মধ্যে প্রতিদিন যেসব কাজ করেন সেগুলাই করছেন। হুট করে আপনি দেখলেন আপনার বাসার পাশে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা টাওয়ারে হুট করে বোম পড়লো, যেখানে আপনার দেশ অন্য কোনো দেশের সাথে যুদ্ধেও জড়িত না বা কোনো দেশের সাথে কোনো উত্তাপ অবস্থাতেও নেই। হুট করে এসে একটা বোম পড়লো এবং এই আকস্মিক হামলাতে আবার হয়তো বা আপনার বাসার উপরে যে পড়তেছে না বোম, এটারও কোনো গ্যারান্টি নাই। তখন চিন্তা করেন আপনার কেমন লাগবে। ঠিক এমনটাই হয়েছে খুবই রিসেন্টলি কাতারের রাজধানী দোহাতে। যে হামলাটা করছিল আমাদের সবার চিরচেনা সকলের শত্রু ইসরায়েল। সো যদি মেইন কথায় আসি, যে কি খুবই রিসেন্টলি কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। তাদের লক্ষ্য এবারও নাকি খুবই সিম্পল ছিল। কাতারের সে দোহার রাজধানীতে নাকি অবস্থান করতেছিল হামাসের যুদ্ধবিরতি নিয়ে যে একটা দল প্রতিনিধি তারা, এবং তাদের উপরে এই আক্রমণটা চালায় ইসরায়েল। এবং এখানে হামাসের যে শীর্ষ নেতারা ছিল তারাই ছিল মূলত কি ইসরায়েলের টার্গেট। বাট যদিও তারা মারা যায় নাই, কিন্তু হামাসের নিম্ন পদস্থ যে সদস্যগুলো ছিল তারা কয়েকজন মারা যায়। একই সাথে কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তারও মৃত্যু হয়। এবং এরপর থেকেই কিন্তু এই যে হামলাটা চালাইছে আকস্মিক, এটা নিয়ে তুমুল সমালোচনা শুরু করে বিশ্ব নেতারা, যেটা সবসময় তারা করে আসে। যাই হোক, কিন্তু মেইন কথাটা আপনি চিন্তা করেন, আজকে কাতারে করছে, কালকে যে সৌদি আরবে করবেন এটার কোনো গ্যারান্টি নেই। আর কাতারে করার পরপরই সৌদি আরবের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান, বা শর্টকাটে যাকে আমরা এমবিএস বলে থাকি, সেও এটা নিয়ে সমালোচনা করছে এবং একটা হুঁশিয়ারিও দিচ্ছে। যদিও আমি মেইন টপিক থেকে সরে যেতেছে এখন, বাট আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে কি নর্মালি মুসলিম হিসেবে আমরা কি জানি যে কি ইসরায়েল আমাদেরকে দুই চোখে দেখতে পারে না এবং আমাদের সবাইকে, সকল মুসলিমকে ধ্বংস করাই কিন্তু তাদের মেইন টার্গেট। সেই জায়গায় কিভাবে বাকি যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, মিডল ইস্টে যারা আছে, তারা কিভাবে এই ইসরায়েলের সাথে হাত মিলে সেই লজিকটা আমি খুঁজে পাই না। কারণ আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে কি গাজাতে যে এই হামলাগুলো হইতেছে, 65,000 থেকে 70,000-এর উপরে মানুষ মারা গেছে অলরেডি, দুর্ভিক্ষে মানুষ মরতেছে প্রতিদিন। তাও কিন্তু এই যে মিডল ইস্টের ইসলামিক দেশগুলো এরা কোনো কথা বলে না। এরা কি ভাবতেছে, এদের চিন্তা ভাবনা কি, এটাই আমি বুঝতে পারি না। কারণ তারা যদি একত্রিত হয় তাহলে তো ইসরায়েলকে হারানোটা কিন্তু অত আমরি কঠিন হওয়ার কথা ছিল না। বা তারা কিন্তু এটা নিয়ে কোনো ডাইরেক্ট সরাসরি কোনো পদক্ষেপ নিতেছেই না। ইনডাইরেক্টলিও যে পদক্ষেপ নেই সেরকম তারা বলতে গেলে ডাইরেক্ট চুপ করে আছে, এবং এই কারণেই কিন্তু হামলা করে যাচ্ছে। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আপনি সাধারণ মানুষ যেখানে বুঝতেছি যে কি আজকে গাজাতে হামলা করছে, কালকে কাতারে করতেছে, পরশুদিন কিন্তু সৌদি আরবেও করতে পারে, সেই জিনিসটা ওরা বুঝতে পারতেছে না কেন? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো মেইন কথা যদি আসি, হুট করে যে কাতারের উপর অ্যাটাক করে বসছে, এটা নিয়ে কিন্তু বিশ্ব নেতারা অনেক বেশি পরিমাণে চেতা। সবাই এটা নিয়ে অনেক পরিমাণে কথাবার্তা বলতেছে এবং একই সাথে সবাই এটাই ভাবতেছে আজকে কাতারে করছে, কালকে যে আমাদের দেশে করবে না হুট করে কোন একটা জায়গার ভিতরে, এটারই বা কি গ্যারান্টি? সো এই কারণে কিন্তু সবাই এটা নিয়ে অনেক রাগ এবং সকল বিশ্ব নেতারা এটা নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা করতেছে। তো এখন প্রশ্ন আসতেছে কি যে কি এই যে বিশ্ব নেতারা এটা নিয়ে যে সমালোচনা করতেছে এবং ইসরায়েলকে নিয়ে যে অনেক নিন্দা জানাইতেছে, তো এরকম কি হওয়ার কোনো চান্সেস আছে নাকি যে ইসরায়েলকে পুরো একঘরে করে দিবে? আই মিন টু সে ইসরায়েলের সাথে কেউ কোনো তেমন সম্পর্কই রাখবে না। তো এইটা নিয়ে মূলত এই ভিডিও ডিটেলসে বলতে থাকবো এবং এটা বলতে বলতে আপনি কাইন্ড অফ ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কারণ কি এখানে কয়েকটা দিক আছে যেগুলো নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করা হবে। তো প্রথমত যদি আমেরিকার কথা বলতে, যে আমেরিকার অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প, যে সেও বেসিক্যালি এটা নিয়ে অনেক অসন্তোষ প্রকাশ করছে। তো সেও এটা বলতেছে যে কি এই জিনিসটা মোটেও করা উচিত হয় নাই, যে হুট করে কথা নেই বার্তা নেই অ্যাটাক করে দাও আরেকটা দেশের উপর। এবং যদি সেকেন্ডলি জার্মানির কথা বলতে যাই, জার্মানির যে চ্যান্সেলর ফ্রেডরিক মর্জের মতে বেসিক্যালি ইসরায়েলের এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লঙ্ঘন করতেছে। আর একদিকে কিন্তু সত্যিও, আপনি চিন্তা করেন কাতার কিন্তু একটা স্বাধীন দেশ এবং একই সাথে সার্বভৌম আছে তাদের। সো এই জায়গার ভিতরে হঠাৎ করে যদি ইসরায়েল কথা নিয়ে বার্তা একটা অ্যাটাক করে দেয়, তাইলে তো এই জিনিসটাই দাঁড়ায় গেছে না যে ইসরায়েলের যখন যেখানে মন চাবে সেখানে অ্যাটাক করতে পারবে, তাকে কেউ কিছু বলতেও পারবে না। এটা তো আসলেই যে কাতারের নিরাপত্তা এবং সার্বভৌমতার জন্য একটা বড় ধরনের হুমকি। এখন অনেকে মনে করতেছে যে কি বিশ্ব নেতারা যত যাই বলুক না কেন, দিন শেষে সব পাওয়ারফুল যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু ইসরায়েলের বা বলতে গেলে জায়নিস্ট মানুষরাই বসে আছে, যার কারণে কিন্তু ইসরায়েলের তেমন বড় কোনো ধরনের ক্ষতি হবে না। কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, কিছুদিন আগে কিন্তু বলতে গেলে যে আন্তর্জাতিক আইন আছে সেটা উপেক্ষা করে ডাইরেক্ট কিন্তু ইরানের উপরও কিন্তু অ্যাটাক করে বসছিল ইসরায়েল। এবং সিরিয়াতেও কিন্তু ভূমি দখলের পরিমাণ বাড়াচ্ছে, মানে দিন দিন যতই আছে সিরিয়ার কিছু জায়গা ওরা নিজেদের করে নিতেছে এবং সেটাকেও তারা ইসরায়েলি স্টেটের আন্ডারে নিয়ে আসতেছে। একই সাথে লেবাননে কিন্তু বাদ যাচ্ছে না। লেবাননের ভিতরে যে হিজবুল্লাহ আছে তাদের উপর অ্যাটাক করে হিজবুল্লাহর যে নেতা আছে সবাইকে হত্যা করা হচ্ছে। গাজাতে কিন্তু বলতে গেলে 64 থেকে 70,000-এরও বেশি মানুষকে অলরেডি মেরে ফেলছে তারা। এবং একই সাথে মানব সৃষ্ট দুর্ভিক্ষ সেখানে তারা ক্রিয়েট করছে, যার কারণে প্রতিদিন হাজার হাজার শিশু এবং মানুষজন মারা যাচ্ছে গাজায়। এবার এইসব কারণে কিন্তু আন্তর্জাতিক আদালতে অনেক কথাবার্তা উঠছে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠছে, যেটা অবশ্যই সত্যি কথা, যেটা কিন্তু আমাদের চোখে আমরা দেখতেছি। বাট দিন শেষে কোনো ফলাফলই বাইরে হয় নাই। সো কাতারে যে ইসরায়েল অ্যাটাক করছে, কাতারে কিন্তু সেই দেশটা ছিল যে ট্রাম্প যখন মিডল ইস্টের ভিজিটে গেছিল তখন ট্রাম্পকে বিশাল বড় ধরনের একটা প্লেন, কত টাকার এটা আমার ঠিক এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, বাট অনেক দামি একটা প্লেনও কিন্তু উপহার করছিল, আর সেই কাতারই ছিল কিন্তু। এই এক হিসাবে বলতে গেলে কাতারও ফিল করতেছে যে কাতারের সাথে ধোঁকাবাজি হয়েছে, কারণ কি কাতার ট্রাম্পকে এত কিছু দিচ্ছে। ট্রাম্প কিন্তু বেসিক্যালি কাইন্ড অফ বলতে গেলে ইসরায়েলকে কন্ট্রোল করতেছে, বা ট্রাম্পের কথায় ট্রাম্প যদি চায় ইসরায়েলকে চুপ করাইতে পারে, বাট সেই জায়গায় কিন্তু
ইসরায়েল ডাইরেক্ট অ্যাটাক করে বসছে। আর অনেকেই বলতেছে কি এখানে অবশ্যই ইসরায়েল হয়তো বা ট্রাম্পের একটা অনুমতিও নিছিল, যেটা হয়তো বা ট্রাম্প অনুমতি দিছেও ভিতরে হয়তো বা সামনে সেটা দেখাচ্ছে না। তো এই জন্য বলা হচ্ছে যে কি কাতারের উপর যে ইসরায়েল অ্যাটাক করে বসছে, ইসরায়েলকে হয়তো বা এই কারণে বেশি পরিমাণে প্রবলেম ফেস নাও করতে হতে পারে। বাট কথা যদি আসে গাজার ব্যাপারে, গাজাতে যে এত মানুষ মারছে তারা, এমন একই সাথে যে দুর্ভিক্ষ ওখানে সৃষ্টি করছে, এইটা কিন্তু সবাইকে একটু হইলেও নাড়াইছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। যার জন্য কিন্তু সবাই এটা নিয়ে তীব্র পরিমাণে সমালোচনা করতেছে এবং উপসাগরীয় দেশের যে নেতারা তারাও কিন্তু কাতারের দোহারে কিন্তু একত্রিত হচ্ছে এইটা নিয়ে আলোচনা করার জন্য যে ইসরায়েল কিন্তু তার লিমিটটা ক্রস করে ফেলতেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান জসিম আল থানি বলেন উপসাগরের দেশগুলো কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতেছে। এবং আপনি যদি একটু ইউরোপের দিকে তাকাতে যান, ইউরোপও কিন্তু বেসিক্যালি এখন বলতে গেলে ইসরায়েলের পক্ষে না। কারণ আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইউরোপ থেকে যে অস্ত্রশস্ত্র গুলো সাপ্লাই দেওয়া হতো ইসরায়েলে, সেগুলো কিন্তু একবার পুরোপুরি বন্ধ করে দিচ্ছে তারা। এবং একই সাথে ইসরায়েলি জাহাজগুলোকে তাদের বন্দর ব্যবহার করতেও কিন্তু দিচ্ছে না ইউরোপ। এবং একই সাথে ইউরোপীয় ইউনিয়নের যে সভাপতি ছিল সেও কিন্তু ইউরোপের সাথে ইসরায়েলের যে বাণিজ্যিক চুক্তি ছিল সেটা স্থগিত করার জন্য প্রস্তাব দিচ্ছে, যদিও সেটা এখনো পুরোপুরি নিষিদ্ধ হয়নি বা ট্রাই করতেছে এটা বলা যায়। আর হয়তোবা সেটা হইতে পারে জনগণকে আইওয়াশ করার জন্য, হয়তোবা হইতে পারে সত্যিই তারা কিন্তু এবারে ইসরায়েলের বিপক্ষে যাচ্ছে। এবং কাতারে হামলা করার পরে যে ইসরায়েল থামবে এরকম না, ইসরায়েল কিন্তু 10ই সেপ্টেম্বর ইয়েমেনের রাজধানীতে কিন্তু আবাসিক হোটেলগুলোতেও আক্রমণ চালাইছে, কথা নাই বার্তা নাই হুট করে। এই কারণে কিন্তু অন্তত 35 জনেরও বেশি নিহত হইছে। এবং এইটাও কিন্তু আপনারা জানেন যে কি বর্তমানে কিন্তু বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন বলেন বা অন্যান্য দেশগুলোই বলেন না কেন, সব দেশে সাধারণ মানুষ কিন্তু গাজার পক্ষে দাঁড়াচ্ছে এবং এটা নিয়ে বিশাল বড় পরিমাণে তারা প্রোটেস্ট করতেছে। এবং গাজার পক্ষে, গাজার উপর যে অবরোধটা তারা দিয়ে রাখছে সেটা ভাঙার জন্য শান্তিপূর্ণ নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপরেও কিন্তু 2 দফা ড্রোন হামলাও চালাইছিল ইসরায়েল। এবং এই কারণে কিন্তু ব্যাপক পরিমাণে সমালোচনারও শিকার হচ্ছে ইসরায়েল। এখন এগুলো নিয়ে ইসরায়েলের কোনো ধরনের অনুশোচনা বা কোনো কিছু নেই, এটা কিন্তু আপনি আমি সবাই জানি। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলতেছে কি এই হামলা আমরাই শুরু করছি, এটা আমরাই চালাবো এবং আমরা এটাকে একটা চূড়ান্ত রূপ দিয়ে শেষ দিব। এবং একই সাথে ইসরায়েলের অর্থমন্ত্রী যে সেও বলতেছে যে কি ইসরায়েলের শত্রু যারা তারা দুনিয়ার যেই কোনায় থাকুক না কেন তারা ইসরায়েলে বাঁচতে পারবে না। ঠিকই ইসরায়েল যেই কোনায় থাকুক না সেই কোনায় যে সেটা যেই দেশের আন্ডারে হোক না কেন সেই দেশে হামলা চালাবে এবং তাকে শেষ করে দিবে। সো তাদের কথাবার্তার ভিতরে আপনি বুঝতে পারতেছে যে কতটা পরিমাণ অহংকার তাদের ভিতরে এবং তারা কতটা পরিমাণ নিজেদেরকে শো করতে চাইতেছে। তারা যেটা চায় সেটাই করতে পারবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে। বাট অনেকেই মনে করতেছে যে কি তাদের ঠেকানোর একটা মাত্র পাওয়ার আছে, যেটা হচ্ছে কি ট্রাম্পের হাতে। এবং ট্রাম্প থামাবে নাকি থামাবে না এটা আপনি আমি আমরা সবাই অনেক ভালো মতোই জানি। কারণ কি ট্রাম্প কিন্তু কাইন্ড অফ বলতে গেলে ইসরায়েলের পক্ষেই ছিল প্রথম থেকেই, যখন থেকে সে প্রধানমন্ত্রী হয়েছে। আর এটা তো দ্বিতীয় মেয়াদী প্রধানমন্ত্রী। এখানেও যে কি পরিমাণ ইসরায়েলকে সাপোর্ট করে দিয়ে দিতেছে এটা কিন্তু আপনি আমি সবাই জানি। যদিও এখন যুদ্ধবিরতি নিয়ে একটু চাপ দিতেছে, বাট এই চাপরে 2 টাকা পাত্তাও দিতেছে না নেতানিয়াহু। আর ট্রাম্পও বেসিক্যালি চেষ্টা করে দিতেছে, কিন্তু ওরকম বিশাল পরিমাণে যে চাপ দিবে, আসলেই যে চাপ দিতেছে সেটা কিন্তু না। কারণ যদি চাইতো সে কিন্তু অবশ্যই চাপ দিতে পারতো। সো অনেকেই ভাবতেছে হয়তো বা ইসরায়েলকে এক কড়া করে দিবে পুরো বিশ্ব নেতারা একত্রিত হয়ে। এবং অনেকে ভাবতেছে যে কি এটা জাস্ট খালি লোক দেখানো, যেহেতু আমরা দেখতেছি বর্তমান টাইমের ভিতর খুবই রিসেন্টলি গাজার পক্ষে কিন্তু সাধারণ মানুষজন অনেক বেশি পরিমাণে কিন্তু প্রোটেস্ট শুরু করছে এবং তাদেরকে দেখানোর জন্য হয়তো তাদের গভর্নমেন্ট জাস্ট লোক দেখানো কাজ করতেছে। আপনার কি মনে হয় সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি আসলে কি ইসরায়েলের বিরুদ্ধে এবার সবাই যাবে নাকি জাস্ট এটা শুধু লোক দেখা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী একটা ভিডিও আমি আপনার জন্য আনতে পারি এবং আপনি সেটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।